আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 12। লেখনীতে ফারজানা মনি। আবির আহিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখল কাঁচা হাতে একটা ছবি আঁকা, একটা বাঁকাতেরা মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ। বলল, এটা তোমার মাম্মা? আহিয়া, মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো, আবিরের তো চক্ষু চড়ক গাছ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে। নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা, আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনা এদিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা আমি? মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সবসময় তোমাকে বলে তোমার নাকি খাওয়া ও ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিমো বন্যা মুসকি মুসকি হাসছে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমেদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ের জামায় ট্যালেন্ট আছে বলো ভাইয়া। বলে দাঁত কেলিয়ে হাসলো। আমি রাগি রাগি মুখ নিয়ে পড়ল, তোকে আমার বিয়ে জীবনেও বানাবো না। আমি উপরে যাচ্ছি, তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। বলেই আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যেন এদের দুই ভাইয়ের দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েটার কপাল পড়ে। বন্যা ও তানভীরের মেয়ে ত্রিধা খান, বয়স 2.5 বছর, ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে। কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলেই ত্রিধাকে মেরে দেয়। আর ত্রিধাও আবির বাড়ি আসলেই বড় পাপার কাছে বিচারের ঢালি নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগেই জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে। বলল, আমি আম্মু। আকলিমা খান, দরজার বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? মিম, না মানে, হ্যাঁ আম্মু। মাত্র এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসল। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসেই আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন। বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওড়নার এক আঁচলের সাথে আরেক আঁচলে গিট্টু দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। মিম, আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনেই আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া, মানে আমরা প্রায় 5 বছর ধরে একে অপরকে চিনি, বুঝি, ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি। আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই। মিমের কথা শেষ হতে না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে। বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদা আপা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে। ইকবাল খান, কবে জানিয়েছে? মিম, 2 দিন আগে। ইকবাল খান, কি বলেছে ওর পরিবার? মিম কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুপা জানিয়েছেন আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ার্ত কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক?
ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল। কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না, আমি আরিফকে ছাড়া বাঁচব না। মিমের কথার মাঝখানে মিমের মা ফোড়ন কেটে বলল, কি রে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়ে পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার মেয়ে, কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথায় কান্না দিয়ে বাবার পাহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আরিফ তো ভালো ছেলে, আমায় অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও, সেই জন্য আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখের যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক দিয়ে তোমাদের চোখে যোগ্য। প্লিজ আব্বু, তুমি না করো না। উফ মাম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকের সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি, ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাইয়া, আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আহিয়ান, আমি মালিনী মাম্মা, বোন মিথ্যে বলছে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, ভাইয়া মিথ্যে বলছে। এবার আহিয়ান রাগে আহিয়ার মাথার ঝুঁটির তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশে বাচ্চাদের জামা কাপড়গুলো গোছাচ্ছিল, ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিচার দিব, পাপা, ওই পাপা, তুমি কই? বলে আহিয়া আবারও কান্না শুরু করলো। মেঘের তো মাথায় হাত, শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আপু গেল কোথায়? কাকামণি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আবির, কিছু লাগবে তোমার? ভেতরে আসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর। এবার আবির মুখ খুলল, কাকামণি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখের হাসি রেখা টেনে বললেন, এত ফর্মালিটির কি আছে, কি বলবি বল। আর দাঁড়িয়ে আছিস কেন, এখানে এসে বস। আবির, না এখন বসবো না, হয়তো আহিয়া ও আহিয়ার এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ইকবাল খান, ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধু ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগে মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এইবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আঁখি যুগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দে, মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে, ছেলের পরিবারের সবাই চায়, তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলেই বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেত। মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, ভাইয়া, আমি আবির, তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয়ে আর কিছুই বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতরটা কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো। বুঝতে পারল শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করে দরজায় পিঠ ঘেঁষে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথায় চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে দিলা না কেন। গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভেতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো, যে কান্নার নেই কোনো শব্দ, শুধু আছে নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখল ত্রিধা রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই ও বন্যা লজ্জায় কুঁকড়ে গেল।
এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘুরালো, তারপর বন্যার দিকে একটা ছোট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না। তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। বন্যা হঠাৎ? তানভীর বন্যার নাকে নাক ঘষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদা তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট পেন্ডেন্ট, তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসল, মাম্মাম। ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখল কেঁদে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে কিছু বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে, তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথে খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনে টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করলো, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইয়াদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছি। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মা, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাব আর আসব। এই নিন কফি। আবির ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই এই কি করছেন? কেউ দেখবে? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবিরের কোনো ভাবান্তর নেই, তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রুকুসকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? মেঘ, উফ, আহিয়ার আব্বু। আবির, উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল, ধুর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আবির, আচ্ছা মিম কোথায় বলো তো? ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের চিন্তিত জবাব, আছে হয়তো রুমে। আবির, ওহ। মেঘ, শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর, মেঘ, কোথাও বের হচ্ছেন? আবির, মেঘ, পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করছো, আমি বাহিরে অপেক্ষা করছি, তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আছি। মেঘ জবাব দিল, ঠিক আছে, যান। আবির মুচকি হেসে বলল, এখন যান ডাকলেও বাইরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দিবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভাইয়া, এবার তো ক্ষমা করো। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাহিরে গাড়ির সামনে তানভীরকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বের হতে এত লেট কেন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া, আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতেই পারি না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা জড়িয়ে আবদার জুড়ে বসে, ও যাবে আমার সাথে, নিতে না চাইলেই কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। ত্রিধার কান্না থামাবো, তারপর তো আসবো নাকি? রাত 9টা বেজে 30 মিনিট। হাতে কোনো কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছে, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসেই পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলতেই যোগ হয় আরও কয়েকটা চেয়ার।
নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদি খাওয়ার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তিকর কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সেই বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির তিন কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। তিন কর্তি তাদের খাবার পরিবেশন করছেন। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমেদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথার কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। আলী আহমেদ খান, খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। আকলিমা খান, জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। রাকিব, ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভ্রুকুসকে বলল, তোর কি আজকাল তোর বউ ডোজ একটু বেশিই দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্ধিয়ান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানায়া খেয়ে ফেলছস নাকি? আজকাল কিছুই মনে থাকে না। আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলায়েন না, মেয়ে হয়েছ তো তাই টের পান না, একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। আবির, কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসল। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব? আবির, না, আমাকে যেতে হবে, বাড়িতে তোর ভাবি অপেক্ষা করছে। রাকিব, ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে, সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলে ফার্স্ট হতো নির্ঘাত। দুষ্টু রাজা বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পায়েন না, এই একই মহামারীতে আমি ও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাহিরে আসবে, আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধু একসাথেই হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে, আম্মু, এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখেই আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল। কিন্তু আবির উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকের সুরে বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল, কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া শেষ প্রায়। আবির বলল, আব্বু, একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচ্চু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতেও গিয়েছিলাম, ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই, এতে সমস্যা কি? ওদের বল, আমরা প্রস্তুত। আবির ও আলী আহমেদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সবকিছু বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত ভরিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল।
আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরে মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়ে দেওয়া উচিত। আজ দুপুরেই আব্বু ও চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামণিকে জানিয়েছি। কাকামণিও সম্মতি দিয়েছে। তাই আমি ও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে, আব্বু ও চাচুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করব ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামলো। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এভাবে তো আর বিয়ে হয় না। ছেলেপক্ষকে বল মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখে কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়। আবির মুখে হাসির রেখা টেনে বলল, মামুনি, আসলে তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষেরাই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে এবং ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘ মামনি, এত চিন্তার কিছুই নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজখবরই নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিম আম্মা জান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি। তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের ওপর বিশ্বাস আছে। আর তারপরও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো। চোখগুলো রক্ত লাল হয়ে আছে। টলমল চোখে কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমার ছোট বোনের আমাদের ওপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু, মিম আমাদের ওপর ভরসা করে চুপ করে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউই এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালহিয়া খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরেও মিমের চেয়ে বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবল, না, অনেক হয়েছে। এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয় কিছু করবে। বাড়িতে মিমাপুর বিয়ে। আহা, কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে। অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিন সেরে দিব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু, চাচ্চু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে। এমনকি তানভীরের বিয়েটাও খানবাড়ি থেকেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখে হাসির রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই।